আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চ আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আগামী 30 জুলাই 3 দিনের সফরে বাংলাদেশে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশেষ দূত সার্জিও গোর। পরিবর্তিত রাজনৈতিক ও আঞ্চলিক পরিস্থিতিতে ট্রাম্পের খুব ঘনিষ্ঠ সার্জিও গোর ঠিক কি বার্তা দিতে বাংলাদেশে আসছেন তা নিয়ে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে চলছে নানা ধরনের আলোচনা। বিশেষ করে গত 22 জুলাই ফিলিপাইনের ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বৈঠক হয়েছিল। সে বৈঠকে সার্জিও গোরও ছিলেন। তার এক সপ্তাহের মধ্যে কেন তিনি বাংলাদেশে আসছেন সে প্রশ্ন উঠছে। আবার গোরের সফর আগে ঢাকায় পশ্চিমা কূটনীতিকদের তৎপরতাও বেশ বেড়েছে। বাংলাদেশে এসেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা জেরাল্ড পি হ্যামিল্টন। যদিও বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো কূটনৈতিক একাধিক সূত্রে বরাত দিয়ে বলছে বাংলাদেশের পররাষ্ট্র নীতির গতিপথ বুঝতে ঢাকায় আসছেন ট্রাম্পের এই বিশেষ দূত। বলা হচ্ছে গোর 3টি ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সুনির্দিষ্ট কৌশলগত বার্তা নিয়ে তিনি ঢাকায় আসছেন। এই 3 ইস্যুর মধ্যে প্রথমটি হলো সরাসরি মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু, দ্বিতীয়টি যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্র ভারত এবং মিয়ানমারের বিরল খনিজ ইস্যু, এবং সবশেষ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির মেরুকরণ ইস্যু আছে। বাংলাদেশের এই অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুটি হলো শেখ হাসিনার দেশে ফেরা এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা নিয়ে। সূত্রগুলো বলছে কোন সমীকরণ বুঝতে নয়, বরং বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায় ও রাজনৈতিক দল এবং সুশীল সমাজকে পরিষ্কার বার্তা দিতেই গোর ঢাকায় আসছেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর কেবল একজন কূটনৈতিক নন, তিনি ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের পররাষ্ট্র নীতির অন্যতম প্রধান কুশীলব। এর আগে তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সহকারী ও প্রেসিডেন্সিয়াল পার্সোনাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের গণমাধ্যমের খবরে বলা হচ্ছে বেশ কিছু সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে তিনি 3 দিনের সফরে ঢাকা আসছেন। 24 জুলাই বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ সাংবাদিকদের বলেছেন 30 জুলাই 3 দিনের সফরে বাংলাদেশে আসছেন গোর। তিনি আশা করছেন সার্জিও গোরের এই সফরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং সহযোগিতার নতুন নতুন দিগন্ত উন্মোচিত হবে। বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসোস এবং দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে 3 দিনের সফরের প্রথম দিনে সার্জিও গোর প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। সফরকালে তিনি রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মত বিনিময় করতে পারেন। শেষ দিনে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি সরেজমিনে দেখার কথা রয়েছে তার। মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ এবং রাখাইন রাজ্যে আরাকান আর্মির অবস্থান বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা এখন এক জটিল সন্ধিক্ষণে। জানা গেছে গোর সরাসরি মাঠ পর্যায় থেকে পরিস্থিতি মূল্যায়ন করে ওয়াশিংটনে রিপোর্ট করবেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশ সরকারের সাথে যুক্তরাষ্ট্রের নিয়মিত দ্বিপাক্ষিক বিষয়গুলো দেখভাল করেন বাংলাদেশ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসন। আর ইউএস স্টেট ডিপার্টমেন্টে এই বিষয়ে তদারকি করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। পল কাপুর গত মার্চে 2 দিনের সফরে ঢাকায় এসেছিলেন। তার সেই সফরে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে, বিশেষ করে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছিল। এছাড়া গত মে মাসে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চও বাংলাদেশ সফর করেছিলেন। সূত্রগুলো জানিয়েছে নিয়মিত দ্বিপাক্ষিক সংলাপের বাইরে বিশেষ কৌশলগত উদ্দেশ্যে সাধারণত গোরের মতো বিশেষ দূত নিয়োগ ও সফরের আয়োজন করা হয়। দৈনিক প্রথম আলো রিপোর্টে বলা হয়েছে সার্জিও গোরের সফরে বাংলাদেশের পররাষ্ট্রনীতির বর্তমান অগ্রাধিকার, আঞ্চলিক কৌশলগত অবস্থান এবং ঢাকা ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা গুরুত্ব পাবে। বিশেষ করে জুনে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর, একই মাসে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মস্কো সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
হাকান ফিদানের ঢাকা সফরের পর বাংলাদেশের কৌশলগত অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে যে আগ্রহ তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে ওয়াশিংটনের মূল্যায়নও এ সফরে প্রতিফলিত হতে পারে। প্রথম আলো রিপোর্টটিতে বলা হয়েছে, গোরের এই সফরের উপর ভিত্তি করে প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদকালে আগামী 2 বছরে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির দিক নির্দেশনা পুনর্নির্ধারিত হতে পারে। এমন প্রেক্ষাপটে সার্জিও গোরের ঢাকা সফরের বিশেষ গুরুত্ব রয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, সার্জিও গোরের এই সফরে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট বড় বিষয়টি হলো চীন ও মিয়ানমার সংশ্লিষ্ট। চীনের সাথে বাংলাদেশের বর্তমান বিএনপি সরকারের সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের অস্বস্তি আছে। বিগত অন্তর্বর্তী সরকার আমল থেকে চীনের সাথে বিশেষ সখ্যতা নিয়ে এরই মধ্যে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বেশ কয়েকবার প্রকাশ্যে কথা বলেছেন। সবশেষ প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে গেলে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং চীন, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দেন। বিগত অন্তর্বর্তী সরকার আমলে জাতিসংঘ বাংলাদেশের কাছে মিয়ানমারের জন্য মানবিক করিডোরের প্রস্তাব দিয়েছিল এবং সেই প্রস্তাবে যুক্তরাষ্ট্রের বিশেষ সমর্থন ছিল। কিন্তু দেশব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়ায় বাংলাদেশ সরকার তখন সে করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে কিছুটা পিছু হটে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, চীনের সর্বোচ্চ ব্যক্তির কাছ থেকে পাওয়া অর্থনৈতিক করিডোরের প্রস্তাব আসায় বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্র খুব গুরুত্বের সাথে দেখছে, কারণ মালাক্কা প্রণালীর উপর থেকে নির্ভরতা কমাতে চীনের এই করিডোর খুব দরকার। মিয়ানমারের রাখাইন উপকূলে কিয়াকফিউ বন্দর ঘিরে এই মহাপরিকল্পনা। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এটা শুধু বন্দর নয়, বরং ভারত মহাসাগরের প্রবেশের রাস্তা। এটি বাস্তবায়ন হলে চীনের জন্য দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতি পাল্টে যেতে পারে। সঙ্গত কারণে মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই এটি হতে দিতে চায় না। মার্কিন দূতাবাস একটি সূত্র বলছে, সার্জিও গোর তার সফরে গত বছর বাতিল হওয়া রাখাইন মানবিক করিডোরের প্রস্তাবটি আবারও দিতে পারে বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ে। সেটি হলে বাংলাদেশ উভয় সংকটে পড়ে যাবে। এই করিডোর আলোর মুখ না দেখলে চীন বাংলাদেশের বহুল কাঙ্ক্ষিত তিস্তা প্রকল্পে সাহায্য নাও করতে পারে। আবার চীন থেকে সামরিক সরঞ্জাম কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অস্বস্তি বাড়ছে। গোরের সফরের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইস্যুটি হলো ভারত এবং তার সাথে মিয়ানমার বিরল খনিজ সম্পর্কিত। দৈনিক প্রথম আলো রিপোর্টে বলা হয়েছে, স্বল্প ও দীর্ঘমেয়াদে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বাংলাদেশের পরিকল্পনা জানতে চাইবেন সার্জিও গোর, কারণ সরকারি স্তরে ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ কমে যাওয়ায় যুক্তরাষ্ট্র এই সফরের মাধ্যমে দুই প্রতিবেশীর সম্পর্কের ভবিষ্যৎ কোন পথে যাবে সেটা বুঝতে চাইতে পারে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নিয়েছেন গত 25 জন, কিন্তু 1 মাসেরও বেশি সময় পার হলেও তিনি এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ে কারোর সাথে কোনো বৈঠক করেননি। যদিও মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সাথে তার একাধিকবার বৈঠকের খবর পাওয়া যায়। আবার সার্জিও গোরি একমাত্র তৃতীয় দেশের কোন প্রতিনিধি যিনি দীনেশ ত্রিবেদীর দায়িত্ব নেওয়ার পর নিজের এক্স হ্যান্ডেলে ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন। দীনেশ ত্রিবেদী বাংলাদেশ আসার আগে দিল্লিতে সার্জিও গোরের সাথে বৈঠক করেছিলেন। আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্সের সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে নিমন্ত্রণ পাঠালেও এখনো পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। রয়টার্স সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাম্প্রতিক কিছু রিপোর্টে বলা হয়েছে, এই মুহূর্তে মিয়ানমারের প্রতি যুক্তরাষ্ট্রের বিশেষ নজরের কারণ দেশটির রেয়ার আর্থ বা বিরল খনিজ। অনেক বিশ্লেষক মনে করেন এটি ট্রাম্প প্রশাসনের এখনকার দক্ষিণ এশিয়া নীতির মূল কেন্দ্রবিন্দু, কারণ আধুনিক প্রযুক্তির মেরুদণ্ড হলো রেয়ার আর্থ এলিমেন্ট, বিশেষ করে ডিসপ্রোসিয়াম এবং চার্বিয়াম। এই উপাদানগুলো ছাড়া বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি, নবায়নযোগ্য জ্বালানি খাতের স্থায়ী চুম্বক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমান তৈরি অসম্ভব। বর্তমানে বিশ্বের এই মূল্যবান খনিজগুলোর 90%-এরও বেশি চীনের নিয়ন্ত্রণে রয়েছে। চীনের এই একচেটিয়া আধিপত্য ভাঙার একমাত্র প্রাকৃতিক উৎস হলো মিয়ানমার, যা বিশ্বের তৃতীয় বৃহত্তম রেয়ার আর্থ উৎপাদনকারী। সম্প্রতি মিয়ানমার প্রেসিডেন্টের ভারত সফরের পর থেকে ভারতের রেয়ার আর্থ সাম্রাজ্যে ভাগ
বসাতে পেরেছে। ভারত যে মিয়ানমার রেয়ার আর্থের ভাগ পাচ্ছে সে ইঙ্গিত পাওয়া গেছে রয়টার্সের 23শে জুলাই রিপোর্টে। আবার মিয়ানমারের উত্তরে কাচিন রাজ্যটি হলো ভারী রেয়ার আর্থ আকরিকের ভান্ডার, যেটি ভারতের সীমান্তবর্তী রাজ্য। কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশের কাছে মিয়ানমারের জন্য করিডোর চাওয়া এবং ভারতের পক্ষ হয়ে যুক্তরাষ্ট্রের দুতিয়ালি করা সবই যুক্তরাষ্ট্রের এই রেয়ার আর্থ নীতিকে ঘিরে। ভারতের সাহায্য ছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষে মিয়ানমারের বিরল খনিজ পাওয়া প্রায় অসম্ভব। গত 10 বছরের বেশি সময় ধরে জান্তা সরকারের উপর নিষেধাজ্ঞা দেওয়া সহ নানা উপায়ে চেষ্টা করে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে। এই মুহূর্তে ভূরাজনৈতিক বাস্তবতায় দক্ষিণ এশিয়া, বিশেষ করে মিয়ানমারে অবস্থান তৈরি করতে হলে ভারত ছাড়া যুক্তরাষ্ট্রের হাতে কোনো বিকল্প নেই। অন্যদিকে চীন সরকারও সবশেষ বৈঠকে ভারতের সাথে নতুন করে সম্পর্ক তৈরির কথা জানিয়ে দিয়েছে। আবার দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত হিসেবে সার্জিও গুরের নেপাল সফর ব্যর্থ হয়েছিল। নেপালের প্রধানমন্ত্রী বালান শাহ কোনো রাষ্ট্রদূতের সাথে দেখা করবেন না বলে জানিয়েছিলেন, অথচ সম্প্রতি তিনি ভারত ও চীনের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন। সার্জিও গোর নেপালের প্রধানমন্ত্রীর সাথে সম্পর্কটা তৈরি করতে চায় ভারতের মাধ্যমে। কূটনৈতিক সূত্রগুলো বলছে ভারতের কাছে বাংলাদেশ যেমন একটি ইস্যু, তেমনি দক্ষিণ এশিয়াতে মিয়ানমার ও নেপাল এখন আমেরিকার কাছে তেমন ইস্যু। সেজন্য ভারত ও যুক্তরাষ্ট্র পরস্পরকে এই ইস্যুগুলোতে সাহায্য করতে চায়। ভারতের সাথে মিয়ানমারের সম্পর্ক এতটাই এগিয়েছে যে মিয়ানমারের 30 সামরিক কর্মকর্তাকে ভারতের তত্ত্বাবধানে প্রশিক্ষণ দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে পাঠানো হয়েছে। দর্শক, তারেক রহমানের সরকারের 5 মাসের মাথায় গোর বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে তিনি দক্ষিণ ও মধ্য এশিয়ার একাধিক দেশ সফর করেছেন, কিন্তু ভারতে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা গোর কেন প্রতিবেশী দেশ বাংলাদেশে এতদিন আসেননি তা নিয়ে কূটনৈতিক মহলে নানা জল্পনা কল্পনা ছিল। গত 22শে জুলাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে তারা সাক্ষাৎ করেন। সেই বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং মার্কিন দূত সার্জিও গোরো উপস্থিত ছিলেন। প্রশ্ন উঠেছে, শীর্ষ পর্যায়ে এমন বৈঠকের পর কেন গোর 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশে আসছেন? ধারণা করা হচ্ছে সরাসরি শীর্ষ পর্যায়ে এবং রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে কিছু বার্তা দেওয়ার জন্যই তিনি আসছেন। এই সফরে গোর বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে বিবেচনায় রেখে তারেক রহমান সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো ডোনাল্ড ট্রাম্পের বিশেষ আস্থাভাজন গোর এমন সময় ঢাকা সফরের সিদ্ধান্ত নিয়েছেন যখন সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেশে ফেরার কথা বলেছেন। আর শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুটি কূটনৈতিক দিক থেকে ভারতের সাথে সরাসরি সম্পর্কিত, কারণ তিনি 24-এর 5ই আগস্ট থেকে দিল্লিতে আছেন। আবার কূটনৈতিক পর্যায়ে অস্বস্তির কারণে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির আলোচনাটা কোনো পক্ষই শুরু করতে পারছে না। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপীয় ইউনিয়নভুক্ত বেশ কিছু দেশের প্রতিনিধিরা এ বিষয়ে বাংলাদেশ সরকার ও বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলগুলোকে বার্তা দিয়েছে। কয়েকদিন আগে ব্রেন ক্রিস্টেনসন এবং সবশেষ 27শে জুলাই ফ্রান্সের রাষ্ট্রদূত জার্মান চার্লস দাফিয়ার্স এনসিপি নেতাদের সাথে বৈঠক করেছে। কূটনৈতিক মহলের ধারণা বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি এবং মানবাধিকার পরিস্থিতির ক্রমবর্ধমান অবনতি নিয়ে মার্কিন প্রশাসন দেশে বিদেশে চাপের মুখে আছে। এই পরিস্থিতিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সম্পর্কে মার্কিন নীতির অবস্থানের কতটুকু পরিবর্তন হচ্ছে সেটি সার্জিও গোরের সফরের পরেই বোঝা যেতে পারে। তবে শেখ হাসিনা সম্প্রতি আওয়ামী লীগের দলীয় সভায় বলেছেন আন্তর্জাতিক পরিস্থিতির দ্রুত পরিবর্তন আসন্ন এবং তার দলের বেশ কয়েকজন নেতা বিদেশি পক্ষগুলোর সাথে যোগাযোগ রাখছেন। আবার পরিস্থিতি বিবেচনায় এটিও পরিষ্কার যে ভারত সরকারও দ্বিপাক্ষিক আলোচনায় মার্কিন প্রশাসনকে বাংলাদেশের পরিস্থিতি এবং শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে জানিয়েছে। দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্বে থাকা গোরের 5 মাস পর ঢাকা সফরের সিদ্ধান্ত নিয়ে বিশেষজ্ঞ মহল মনে করছে তারেক রহমানের সরকারকে মার্কিন প্রশাসন পর্যবেক্ষণে রেখেছিল। বিগত 5 মাসে বিএনপি সরকারের কার্যকলাপ পর্যালোচনার পর ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন দূত। যে সফরে শুধু মার্কিন স্বার্থের ইস্যু নয়, দক্ষিণ এশিয়ার দূত হিসেবে এই অঞ্চলের বড় মিত্রের বার্তা
বার্তাও গোল পৌঁছে দিবেন বাংলাদেশের কাছে। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ কি নরেন্দ্র মোদীর ঐতিহাসিক ভুল? শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কি স্বেচ্ছায় পদত্যাগ করলেন? আমি ব্যক্তিগতভাবে তা বিশ্বাস করি না। শুধু আমি নই, সরকারের পক্ষে কিংবা বিপক্ষে বহু মানুষ এটা বিশ্বাস করেন না। ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে গতকাল সকালে জ্বর হয়েছে বলে যন্তর মন্তর ছেড়ে চলে যেতে চেয়েছিলেন। তিনি যদি জানতেন যে সরকারের মধ্যে এমন একটা ভাবনা আছে যে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগে বাধ্য করা হবে বা তিনি পদত্যাগ করবেন স্বেচ্ছায়, তাহলে তিনি কখনোই যন্ত্রমন্ত্র ছেড়ে চলে যেতে চাইতেন না। সোনাম ওয়াংচুক সরকারের সঙ্গে সমঝোতা করে অনশন ভেঙে দেয় কংগ্রেস দল, ককরোচ দল, তাবৎ আন্দোলনের সমর্থক যারা, তারা একেবারে ভেঙে পড়েছিলেন। তারা সবাই মিলে সোনাম ওয়াংচুকের মুন্ডুপাত করছিলেন। যন্ত্রমন্ত্র ছেড়ে চলেও গিয়েছিলেন অনেকে। কংগ্রেস এবং অন্য বিরোধীরা সংসদ বয়কট ছেড়ে চলে এসেছিলেন সংসদে। বিজেপির নেতা মন্ত্রীরা পর্যন্ত দুঃস্বপ্নেও ভাবেননি যে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেবেন। সবাই ভাবছিল সোনাম ওয়াংচুক যখন সমঝোতা মেনে নিয়েছেন তখন ককরোচদের আন্দোলন শেষ। সবচেয়ে বড় প্রশ্ন, প্রধান যদি পদত্যাগই করবেন তাহলে ককরোচদের সব দাবি যদি মেনেই নেওয়া হবে, তাহলে দুদিন ধরে ওয়াংচুকের সঙ্গে গোপন বার্গেন করার কি দরকার ছিল? সমঝোতার পর জেপি নাড্ডার কাছ থেকে কাপ ভর্তি গরম স্যুপ খেয়ে অনশন ভেঙেছিলেন সোনাম ওয়াংচুক। তারপর সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে তিনি লিখেছিলেন যে দুদিন ধরে খুব দর কষাকষির পর তিনি এই সমঝোতায় পৌঁছেছেন দেশের স্বার্থে। এটা তিনি বলেছিলেন। যদি ককরোচদের দাবি সব মেনেই নেবে সরকার, যেটা গতকাল মেনে নিল, তবে দুদিন ধরে এত কথা চালাবার কি দরকার ছিল? আমার মাথায় কিন্তু এর উত্তরটা আমার মাথায় ঢুকছে না, আমি বুঝে উঠতে পারছি না। কারণ এই প্রশ্নটি বুঝিয়ে দেয় এমন কোন জায়গা থেকে কোনো চাপ এসেছে মধ্যবর্তী সময়ে, মানে গত দুদিনের ওই সোনাম ওয়াংচুকের অনশন ভাঙা এবং তারপর থেকে এই ব্যাপারে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ পত্র জমা করা। এর মধ্যে এই মধ্যবর্তী সময়ে নরেন্দ্র মোদী সরকারের উপর এমন কোন চাপ এসেছে, সেই চাপটা বাধ্য হয়ে মেনে নিতে হয়েছে নরেন্দ্র মোদীকে। যদি তিনি মেনে নিতেন তাহলে কি হতো? যদি তিনি মেনে নিতেন তাহলে, যদি মেনে না নিতেন তাহলে কি হতো? এই যে সরকারের হয়তো এমন কোন বড় সমস্যা হতো সরকারের সামনে, যেটা নরেন্দ্র মোদীর অস্তিত্ব এবং এই সরকারের অস্তিত্বে হয়তো আঘাত লাগতে পারত। নরেন্দ্র মোদী সরকার যদি তিনি মেনে না নিতেন, তাহলে মানে তিনি চাপের কাছে যদি নরেন্দ্র মোদী আত্মসমর্পণ না করতেন, নতি স্বীকার না করতেন, তাহলে তার যে নীতিনিষ্ঠ একটা ছবি আছে, একটা কড়া শাসকের ছবি আছে, যে শাসক দুর্বল নয়,
সবল শাসকের ছবি, যাকে সহজ ভাষায় বলা চলে 56 ইঞ্চি বুকের ছাতিওয়ালা, যে ছবিটা আরো বড় হতো, চওড়া হতো, যে কড়া নরেন্দ্র মোদীর ছবি দুনিয়া ভর প্রচারিত, সেই ছবি আরো বড় হতো। মানুষ সসম্ভ্রমে বলতো এই হচ্ছে মোদী সরকার, যে কখনো আদর্শের সাথে কম্প্রোমাইজ করে না, অন্যায়ের সঙ্গে আঁতাত করে না। কিন্তু শেষ পর্যন্ত যা হলো সেটা তো আঁতাত। সেটা এক কথায় আমি ব্যক্তিগতভাবে দুঃস্বপ্নেও ভাবিনি। বহু বিজেপি সমর্থকের সঙ্গে গত কয়েক ঘন্টায় কথা বলেছি। তাদের মধ্যে অতি সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সাধারণ মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত সবাই আছেন, শিক্ষিত অশিক্ষিত সব বর্গের মানুষ আছেন। এমনটা যে হতে পারে এটা কারোর কল্পনার মধ্যে ছিল না। খবরটি প্রথমে কানে আসতে কেউ বিশ্বাস করতে পারছিল না যে এমনটা হতে পারে। কেন বিশ্বাস করতে পারছিল না কেউ? একটা কারণ তো আগেই বলেছি, সোনাম ওয়াংচুকের সঙ্গে সমঝোতা হওয়া। দ্বিতীয়ত, এ কাজ নরেন্দ্র মোদীর অনমনীয় ইমেজটাকে গুঁড়িয়ে মাটিতে প্রায় মিশিয়ে দিয়েছে। এবং তৃতীয়ত, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেই যে সমস্যা মিটে যাবে এমন তো নয়। নতুন নতুন দাবি আসবে, গোলপোস্ট চেঞ্জ হবে, সেটা হতে শুরু করেছে। কারণ বাঘ একবার যদি রক্তের স্বাদ পায় তখন সে অন্য খাবার ছেড়ে রক্তই খেতে চাইবে, থামবে না। আর এটা যে কত সত্যি সেটা তো ইতিমধ্যেই দেখা যাচ্ছে। ককরোচ পার্টি নতুন ডিমান্ড দিয়েছে পুলিশকে, নিরাপত্তা রক্ষীদেরকে, গভর্নমেন্টের যে মিলিটারি প্যারামিলিটারি যারা যন্তর মন্ত্রে ছিল তাদেরকে ক্ষমা চাইতে হবে। কেন ক্ষমা চাইতে হবে? কারণ তারা আক্রান্ত হয়ে লাঠি চালিয়েছে, আক্রান্ত পুলিশের যে কাজ সেইটা করেছে। কিন্তু এই কাজটা তাদের, এটা হচ্ছে যারা ককরোচ, যারা এই আন্দোলন যারা করেছে তাদের আঘাত লেগেছে, তাদের সেই জন্য তাদের কাছে নাকি ক্ষমা চাইতে হবে পুলিশকে। আচ্ছা বলুন তো, এই দাবি যার মাথায় সামান্যতম বুদ্ধি আছে, কোন সরকারের পুলিশ কখনো এই দাবি মানতে পারে? স্বাধীন ভারতে কিংবা পরাধীন ভারতে যাই হোক না কেন, কোনোদিন কোনো দেশে কোনো পুলিশ কখনো এইভাবে ক্ষমা চেয়েছে তারপরে আর পুলিশের কোনো মান সম্মান বলে কোনো জিনিস থাকে? কংগ্রেস বলছে কি, মানে এরা বলছে যে ককরোচ পার্টি, তারা বলছে যে পুলিশকে ক্ষমা চাইতে হবে। আর কংগ্রেস কি বলছে? মল্লিকার্জুন খাড়গে তিনি ইতিমধ্যে তিনি দাবি করেছেন, এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন, করে বলেছেন ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আরো দাবি আসতে শুরু করেছে এবং আসবে ভবিষ্যতে, সেটা দেখে নেবেন। এরপরে এমন দাবিও আসবে যে আইন ইতিমধ্যে তৈরি হয়ে গেছে কিছু বিষয়ে, সেই আইন হয়তো তুলে নেওয়ার দাবিও আসবে। কারণ এই সরকার বুঝে গেছে, যে যারা আন্দোলনজীবী তারা বুঝে গেছে যে এই সরকারকে যদি ঠিক মতো চাপ দেওয়া যায় এই সরকারের মাথাটাও নত করা যায়। সুতরাং আজকে এই রাস্তাটা খুলে গেছে। কেন এই পরাজয় মেনে নিল সরকার? জয়ের রাস্তা খুলে যাওয়ার পর সোনাম ওয়াংচুককে নিজের দিকে নিয়ে এসে এলেন সরকার। তারপরে এদের মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেল, অবিশ্বাস শুরু হয়ে গেল। এ ওকে গালাগাল দিচ্ছে, এ বলছে ওকে বিজেপির দালাল, সে ওকে বলছে বিজেপির দালাল। তারপরে হঠাৎ কেন এই হার মেনে নেয়া? যারা সরকারের বা বিজেপির বা আরএসএস এর সব কাজ অন্ধের মতো মেনে নেয়, তারা প্রশ্ন তুলবে না, এটা স্বাভাবিক। কিন্তু
আমার মধ্যে এই প্রশ্ন এসছে, আমি অস্বাভাবিকের দলে, আমি সব কথা মেনে নিতে পারি না সোজাসুজি, আমার মধ্যে প্রশ্ন আসে। আমার মনে হয়েছে বিজেপি যা করলো সেটা হচ্ছে অকারণে সারেন্ডার করলো, ভয় পেয়ে গিয়ে। কেন জানি না বারবার আমার মাথায় আসছে, মনে আসছে সেই জ্যোতিবাবু, সিপিএম এর পক্ষ থেকে জ্যোতিবাবুর প্রধানমন্ত্রীর পদ না নেয়ার কথাটা। সেদিন পার্টি সিদ্ধান্ত নিয়েছিল যে জ্যোতিবাবু প্রধানমন্ত্রীর পদ নেবেন না। পরবর্তী সময়ে সেই সিদ্ধান্তকে বলা হয়েছে ঐতিহাসিক ভুল। আমার মনে হচ্ছে নরেন্দ্র মোদী সরকার যে সিদ্ধান্ত এখন নিয়েছে, ধর্মেন্দ্র প্রধানকে এখানটায় তাকে পদত্যাগে বাধ্য করে কিংবা তার পদত্যাগ পত্র গ্রহণ করে যেটা করলো আজকে মোদী সরকার, এটা মোদী সরকারেরও একটু ঐতিহাসিক ভুল। ইতিহাস ভবিষ্যতে এই নামে একদিন এই নামেই দেখবে এই ঘটনাকে, এবং এই ভুলের মাসুল যদি দিতে হয় বিজেপিকে আগামী দিনে, আমি অন্তত অবাক হব না। একদিকে যখন ভাবছি এসব কথা, তখন আমার মাথায় সরকারের এই সিদ্ধান্তের কারণ, সম্ভাব্য কারণ কি হতে পারে সেসব ভাবনাও আমার মাথায় এসেছে। কেন এই কাজ করতে বাধ্য হলো সরকার? প্রথমত আমার মনে হয়েছে কিছু গুরুত্বপূর্ণ বিল পাস করাবার জন্য সরকার একটু নমনীয় হয়েছে। মানুষের, অন্যান্য এমপিদের তাদের সমর্থন পাওয়ার জন্য। এমন হতে পারে কিছু কিছু দল, যেমন বলছি স্ট্যালিনের দল, তারা কংগ্রেস থেকে দূরত্ব তৈরি করেছে, কিন্তু তাদের দূরত্বটা আবার এই ঘটনায়, মানে এই ককরোচদের আন্দোলনের ফলে তারা আবার দুজনের মধ্যে আবার যদি এক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তার জন্য এমন হলো যে স্ট্যালিনের দলকে, তাদেরকে, এবং আপনারা জানেন যে স্ট্যালিনের দলের খ্রিস্টানদের ওপরে তাদের একটা বড় সমর্থন ভিত্তি আছে, খ্রিস্টানদের ওপরে স্ট্যালিনের দলের ডিএমকে, এবং এফসিআরএ যে বিল, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন যে অ্যাক্ট, সেই অ্যাক্ট দিয়ে এফসিআরএ বিলগুলো আটকাবার, যাতে না আটকায় তার জন্য হয়তো সাময়িকভাবে স্ট্যালিনের ওখান থেকে একটা চাপ আসতে পারে। এই বিল পাস করানো এবং সংবিধান সংশোধনের যে একটা ব্যাপার আছে, তার জন্য হয়তো নমনীয় হয়েছে এবারের এনডিএ সরকার। এছাড়া এবারের এনডিএ সরকার টিকে আছে কিছু সহযোগী দলের সমর্থনের ওপর। তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য চন্দ্রবাবু নাইডুর দল আর নীতিশ কুমারের দল। তারা কি পর্দার আড়াল থেকে সরকারের উপর চাপ সৃষ্টি করলো? সম্ভাবনা আছে, এই সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। আর সরকার কি টিকে থাকার জন্য ধর্মেন্দ্র প্রধানকে হঠাৎ যে রাজি হলো, সেটা কি এই চন্দ্রবাবু, নীতিশ কুমার এদের দলের চাপে, এদের চাপে? আমার বিশেষ সন্দেহ কিন্তু চন্দ্রবাবু নাইডুর ওপর। এই ভদ্রলোকের অবস্থান প্রথম থেকেই যথেষ্ট সন্দেহের। এর আগে মার্কিন দূতাবাসের চাপে তিনি নানা সমস্যা তৈরি করেছেন বিভিন্ন সময়ে। এবারও যদি তেমন হয়ে থাকে, আমি কিন্তু অবাক হব না। একদিন না একদিন ফাঁস হবেই সবকিছুই। আমরা অপেক্ষা করব সেদিনটির জন্য। পরিশেষে একটাই কথা, গোপন গভীর কোনো ষড়যন্ত্র থেকে সরকার এবং দেশ এই দুটোকে বাঁচাতে বাধ্য হয়ে যদি ধর্মেন্দ্র প্রধানকে বলি দিতে হয়েছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং এই বিশ্বাস থেকে আমি মনে করি নরেন্দ্র মোদীর যে, এবং বিজেপিকে কিছুটা আমি নরম মনোভাব নিতেই পারি, কিন্তু আমার মনে হয়েছে চাপের মুখে এটা নতি স্বীকার, এটা ছাড়া অন্য কিছু নয়। আপনারা দর্শক, আপনারা কি মনে করেন? জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
ধন্যবাদ।